এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমাদের ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য রেখে আমাদের চ্যানেলে নিয়মিত হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিভিন্ন অধ্যায় হতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। আর এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় হতে ঢাকা বোর্ড 2023 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটি দেখতে পারে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সেই ভিডিওটি তোমরা পেতে পারো। আমরা আজকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় হতে ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি পড়ে নিব। 2020 সালের জানুয়ারি 1 তারিখ মেঘনা কোম্পানি 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। উক্ত তারিখে মেশিনটির পরিবহন ব্যয় বাবদ 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 30,000 টাকা প্রদান করে। মেশিনটির 1 বছরের বীমা খরচ বাবদ সাধারণ বীমাকে 20,000 টাকা প্রদান করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতিষ্ঠানটি ডিসেম্বর মাসের 31 তারিখে হিসাব সমাপ্ত করে এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে প্রথম 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আর গ নম্বর কাজটি হচ্ছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব মেশিন প্রস্তুত করো 3 বছরের জন্য। তাহলে এই 3টি কাজ করতে হবে। ক নম্বরের কাজটি হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য এবং বার্ষিক অবচয়ের পরিমাণটা নির্ণয় করা। মেশিনের অবচয়যোগ্য মূল্য এবং বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করার জন্য ক নম্বরে এসে মেশিনের অবচয়যোগ্য মূল্য এবং বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় এই শিরোনাম দিয়ে একটি চক তৈরি করতে হবে। এই চকে প্রথম ঘরটি নেওয়া হয়েছে বিবরণ, এর পরবর্তী দুটি ঘর হচ্ছে টাকা। এক্ষেত্রে মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার জন্য আমাদের মেশিন ক্রয়ের সাথে আরো যে আনুষঙ্গিক ব্যয়গুলো রয়েছে সেগুলো যোগ করতে হবে। তাহলে মেশিন ক্রয় করা হয়েছে 6 লক্ষ টাকা দিয়ে এবং এটার সাথে ওই তারিখে পরিবহন ব্যয় ছিল 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় ছিল 30,000 টাকা। তাহলে পরিবহন ব্যয় 20,000 টাকা, সেই সাথে সংস্থাপন ব্যয় 30,000 টাকা আছে, এগুলো যোগ করতে হবে। 6 লক্ষ টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা যখন যোগ করা হবে মোট 6,50,000 টাকা হবে। এই 6,50,000 টাকা হচ্ছে মেশিনের অর্জন মূল্য। এরপরে আমাদের রিকোয়ার্ড হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য বের করা। এই অবচয়যোগ্য মূল্য বের করতে গেলে মেশিনের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। তাহলে এখানে ভগ্নাবশেষ মূল্য আছে 50,000 টাকা, অর্জন মূল্য 6,50,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা বাদ গেলে আর 6 লক্ষ টাকা থাকে। এই 6 লক্ষ টাকাই হবে মেশিনের অবচয়যোগ্য মূল্য। এরপরে ক নম্বরে আরো একটি কাজ আছে, সেটি হচ্ছে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করা। এক্ষেত্রে প্রশ্ন লিখিত আছে এই প্রতিষ্ঠান সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে গেলে আমাদের বার্ষিক অবচয় বের করতে হলে অবচয়যোগ্য মূল্যকে অনুমিত আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। এখানে অবচয়যোগ্য মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা এবং আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। 6 লক্ষ টাকাকে 10 বছর দিয়ে ভাগ করলে আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ বের হয়ে আসবে 60,000 টাকা। ক নম্বরে এই কাজটি ছিল, সেটি সম্পন্ন করা হয়েছে। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। খ নম্বর কাজটি হচ্ছে প্রথম 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আমাদের খ নম্বরের এই কাজটি গ নম্বরের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়। গ নম্বরে মেশিন হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব মেশিন প্রস্তুত করতে বলা হয়েছে, অর্থাৎ এই দুইটা হিসাবের খতিয়ান করতে বলা হয়েছে। আমরা খ নম্বরের জাবেদাটা যদি সঠিকভাবে করতে পারি গ নম্বরের খতিয়ান দুটি খুব সহজে তৈরি করা যাবে। এবার এসে খ নম্বরে মেঘনা কোম্পানির সাধারণ জাবেদা এই শিরোনামে জাবেদার ঘরটি তৈরি করতে হবে। জাবেদার ঘরটি তৈরি করার পরে 2020 সালের জানুয়ারি 1 তারিখ, অর্থাৎ যেদিন মেশিনটি ক্রয় করা হয়েছিল সেদিন এই মেশিনটির ক্রয়ে পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় বাবদ যে টাকাটা খরচ করা হয়েছে সেটার জাবেদা দেওয়া হবে। তার জন্য মেশিন হিসাবকে ডেবিট করে এর বিপরীতে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। টাকার পরিমাণ হচ্ছে 6,50,000 টাকা। এই টাকার মধ্যে 6 লক্ষ টাকা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য, 20,000 টাকা হচ্ছে এটার পরিবহন ব্যয় এবং 30,000 টাকা হচ্ছে সংস্থাপন ব্যয়, সব মিলিয়ে 6,50,000 টাকা। তাই মেশিন হিসাবকে ডেবিট করে নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে। নগদে মেশিন ক্রয়, পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় প্রদান করা হলো। এরপরে এখানে আরো একটি তথ্য ছিল, সেটি হচ্ছে 1 বছরের জন্য 20,000 টাকার বীমা খরচ প্রদান করা হয়েছে। 1 বছরের জন্য বীমা খরচ প্রদান করা হলে এটি আমাদের জন্য সম্পদ, অর্থাৎ অগ্রিম বীমা। তাই অগ্রিম বীমা হিসাবকে ডেবিট করে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। এটিও হচ্ছে জানুয়ারির 1 তারিখ।
টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এর পরবর্তীতে এখানে যে লেনদেনটি ঘটেছে সেটি হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। ওই তারিখে অবচয় ধার্য করতে হবে। তাহলে অবচয় ধার্য করার ক্ষেত্রে বা অবচয় হিসাবভুক্ত করার ক্ষেত্রে যা বলা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব মেশিন ক্রেডিট। এক্ষেত্রে টাকার পরিমাণটি আমরা ক নম্বরে বের করেছিলাম 6 লক্ষ টাকা। অবচয়যোগ্য মূল্যকে যখন 10 বছর অর্থাৎ আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করা হয়েছিল, আমার 1 বছরের অবচয় ছিল 60,000 টাকা। তাহলে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হবে 60,000 টাকা। অবচয় ধার্য করা হলো। আবার ডিসেম্বর 31 তারিখে যে টাকাটা অবচয় ধার্য করা হয়েছে সেটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ আয় সারাংশ হিসেবে স্থানান্তর করে এটা বন্ধ করতে হবে। তার জন্য আয় সারাংশকে ডেবিট করে অবচয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। টাকা ঠিক একই পরিমাণে থাকবে, অর্থাৎ 60,000 টাকা থাকবে। এর পরবর্তীতে আমাদের এই জাবেদাটি প্রথম 3 বছরের জন্য করতে বলা হয়েছিল। এখন 2020 সালের ডিসেম্বর 31 তারিখ অর্থাৎ 1 বছরের জন্য সম্পন্ন হয়েছে। এবার 2021 সালের জন্য সম্পন্ন করতে হবে। 2021 সালে 2টি জাবেদায় হবে, অর্থাৎ অবচয় যে 2টি জাবেদায় আগের সালে হয়েছিল 2020 সালে, ঠিক সেই 2টা জাবেদা আবার প্রদান করতে হবে। এক্ষেত্রেও অবচয় হিসাব ডেবিট এবং অবচয় সঞ্চিতি হিসাব মেশিন ক্রেডিট, টাকার পরিমাণ 60,000 টাকা, ব্যাখ্যা ঠিকই থাকবে। অবচয় ধার্য করা হলো, শুধু তারিখটা 2021 সালের ডিসেম্বর 31 তারিখ, অর্থাৎ পরবর্তী বছরের জন্য। এর পরবর্তীতে যে অবচয়টি ধার্য করা হয়েছে সেটি আবার বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আয় সারাংশকে ডেবিট করে অবচয় হিসেবে ক্রেডিট করতে হবে, এটিও টাকা হবে 60,000 টাকা। এরপরে 2021 ডিসেম্বর 31 তারিখ নির্ধারণ করার পর আবার 2022 সালের ডিসেম্বর 31 তারিখ অর্থাৎ তৃতীয় বছরের জন্য অবচয় ধার্য করতে হবে। এটাতেও ঠিক একই জাবেদা থাকবে, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 60,000 টাকা। এবং এরপর একই তারিখে এটাকে আবার আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট করে 60,000 টাকা দিয়ে ডেবিট ক্রেডিট করে বন্ধ করে দিতে হবে। তাই 2022 সালের ডিসেম্বর 31 তারিখে আরো একটি জাবেদা আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট করে এই অবচয় হিসেবে টাকাটি বন্ধ করা হলো। টাকা হচ্ছে 60,000 টাকা। এর পরবর্তীতে আবার আমরা চলে যাব গ নম্বর কাজে। আমাদের গ নম্বর কাজটি ছিল মেঘনা কোম্পানির মেশিন হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করা, অর্থাৎ 2টি খতিয়ান তৈরি করতে হবে। এই খতিয়ান 2টি করতে হবে 3 বছরের জন্য। যেহেতু 3 বছরের জন্য করতে বলা হয়েছে, তাই চলমান যার চোখে না করে টি চোখে এই খতিয়ান 2টি প্রস্তুত করলে ভালো হবে। তাই মেঘনা কোম্পানি লিমিটেড মেশিন হিসাব এই শিরোনামে টি চোখে একটি খতিয়ানের ঘর তৈরি করা হলো। এখানে ডেবিট পাশে রয়েছে 4টি ঘর, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। ক্রেডিট পাশে রয়েছে 4টি ঘর, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। টি চোখে খতিয়ানের ঘরটি টানা হয়েছে। এর পরবর্তীতে এখানে 3 বছরের খতিয়ানটি করতে হবে। আমাদের যে 3 বছরের জাবেদা করা হয়েছিল সেই 3 বছরের জাবেদার মধ্যে শুধুমাত্র 2020 সালের জানুয়ারির 1 তারিখ যে জাবেদাটি ছিল সেই জাবেদার সাথে মেশিন হিসাব যুক্ত ছিল। ওই জাবেদার মধ্যে মেশিন হিসাব ডেবিট হয়ে তার বিপরীতে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাই যেহেতু মেশিন হিসাব ডেবিট হয়েছে 2020 সালের জানুয়ারির 1 তারিখ ডেবিট পাশে লিখতে হবে, তবে নাম হবে বিপরীতটা নগদান হিসাব। টাকা ছিল 6,50,000 টাকা। এরপর আর কোনো জাবেদায় মেশিন হিসাব যুক্ত নয়, অর্থাৎ ডেবিট ক্রেডিট কোনো দফাতে মেশিন হিসাব নাই। তাই 2020 সালের জানুয়ারির 1 তারিখ ডেবিট পাশে যে 6,50,000 টাকা ছিল সেটি ক্রেডিট পাশে এসে 2020 সালের ডিসেম্বর 31 তারিখ অর্থাৎ শেষ দিনে ব্যালেন্স সিডি হয়ে যাবে। টাকা হচ্ছে 6,50,000 টাকা। দুই পাশে 6,50,000 টাকা যোগফল নামিয়ে ওই যোগফলটা 2 টান দিয়ে বন্ধ করে দিতে হবে। এর পরবর্তীতে ক্রেডিট পাশে যেটা 2020 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি ছিল সেটা তার পরের দিন অর্থাৎ 2021 সালের জানুয়ারির 1 তারিখ বিপরীত পাশে অর্থাৎ ডেবিট পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে। ডেবিট পাশে এসে 2021 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি 6,50,000 টাকা লেখা হলো। এখানে ক্রেডিট পাশে কোনো জাবেদা বা কোনো জাবেদার টাকা নাই, সেই জন্য 2021 সালের ডিসেম্বর 31 তারিখে এসে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি বলে 6,50,000 টাকা বসে যাবে। দুই দিকেই যোগফলগুলো নামাই দিতে হবে। একইভাবে 2022 সালের জানুয়ারি 1 তারিখ আবার ব্যালেন্স বিডি বলে 6,50,000 টাকা লিখতে হবে। যেটা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি ছিল সেটা তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি। আবার 2022 সালের জানুয়ারি 1 তারিখ যেটা ব্যালেন্স বিডি ছিল ডেবিট পাশে, এটা আবার ক্রেডিট পাশে গিয়ে 2022 সালের ডিসেম্বর 31 তারিখ ব্যালেন্স সিডি হয়ে যাবে। টাকা হচ্ছে 6,50,000 টাকা, যোগফল 6,50,000 টাকা নামবে। 2022 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডিটা সেটা তার পরবর্তী দিন অর্থাৎ 2023 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি হিসেবে 6,50,000 টাকা বসে যাবে। এই ছিল আমাদের মেশিন হিসাব 3 বছরের জন্য। তাহলে এরপরে অবচয় সঞ্চিতি হিসাব মেশিন প্রস্তুত করার জন্য টিচোকে আরো একটি ঘর তৈরি করা হয়েছে। এর পরবর্তীতে এসে আমরা যে 3 বছরের জাবেদা করেছি তার মধ্যে প্রত্যেক বছরে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট রয়েছে এবং প্রতি বছরে 60,000 টাকা দ্বারা অবচয় সঞ্চিতি হিসাব একবার করে ক্রেডিট রয়েছে এবং তারিখটি ছিল ডিসেম্বরের 31 তারিখ।
আমরা প্রথম বছর প্রথমে 2020 সালের ডিসেম্বর 31 তারিখে যেহেতু ক্রেডিট রয়েছে তাই ক্রেডিট পাশে লিখতে হবে, তবে ওই জাবেদার ডেবিট ছিল অবচয় হিসাব, ক্রেডিট ছিল অবচয় সঞ্চিতি হিসাব। অবচয় সঞ্চিতি হিসাবের খতিয়ান করতেছি, সেজন্য ক্রেডিট পাশে লেখা হয়েছে, হিসাব লেখা হয়েছে বিপরীতে অর্থাৎ অবচয় হিসাব। টাকা ছিল 60,000 টাকা। তাহলে ক্রেডিট পাশে 2020 সালের ডিসেম্বর 31 তারিখ অবচয়ের জাবেদার টাকা 60,000 টাকা অবচয় সঞ্চিতি হিসেবে ক্রেডিট পাশে বসাচ্ছে। ডেবিট পাশে কোনো টাকা না থাকায় 2020 সালের ডিসেম্বর 31 তারিখ এই টাকাটা পুরোটাই ব্যালেন্স সিডি হিসেবে বসবে। তাহলে 2020 সালের ডিসেম্বর 31 তারিখ ব্যালেন্স সিডি হচ্ছে 60,000 টাকা, যোগফল 60,000 টাকা নামবে। যে টাকাটা 2020 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি হয়েছে সেটা তার পরবর্তী দিন বিপরীত পাশে অর্থাৎ ক্রেডিট পাশে 2021 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি হবে এবং এই টাকাটাও হচ্ছে 60,000 টাকা। আবার 2021 সালের ডিসেম্বর 31 তারিখে আরও একটি জাবেদার মধ্যে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট রয়েছে 60,000 টাকার, তার বিপরীতে ছিল অবচয় হিসাব। তাই 2021 সালের ডিসেম্বর 31 তারিখ অবচয় হিসাব বলে আবার 60,000 টাকা বসেছে। 60,000 টাকা আর 60,000 টাকা যোগ করলে ক্রেডিট পাশে 1,20,000 টাকা হয়। ডেবিট পাশে কোনো টাকা না থাকাতে পুরো 1,20,000 টাকা ব্যালেন্স সিডি হবে। তারিখ হবে 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ। 2021 সালের ডিসেম্বর 31 তারিখ যে টাকাটা ব্যালেন্স সিডি সেটা তার বিপরীত পাশে 2022 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি হিসেবে বসবে, টাকা হবে 1,20,000 টাকা। আবার ওই বছরের ডিসেম্বর 31 তারিখে অবচয় সঞ্চিতি হিসাব আবার ক্রেডিট হয়েছে 60,000 টাকা। ডিসেম্বর 31 তারিখে অবচয় হিসাব বলে ওই 60,000 টাকা লেখা হয়েছে। 1,20,000 টাকার সাথে 60,000 টাকা যোগ করলে 1,80,000 টাকা হয়। এই 1,80,000 টাকা আবার 2022 সালের ডিসেম্বর 31 তারিখ ব্যালেন্স সিডি হবে। তাহলে যেটি 2022 সালের ডিসেম্বর 31 তারিখের জন্য ব্যালেন্স সিডি সেটা তার পরবর্তী দিন 2023 সালের জানুয়ারি 1 তারিখের জন্য ব্যালেন্স বিডি, টাকা হচ্ছে 1,80,000 টাকা। আমাদের এই তিনটি কাজ ছিল ক খ গতে, তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে বিভিন্ন বোর্ডে আসা আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।